সত্য ঘটনা অবলম্বনে লেখা গল্প বিনিময়। গল্পের শেষটা আপনাকে ইমোশনাল করে দেবে। তিনজন ছেলে আর চারজন মেয়ে কলেজ ছুটির পর একসাথে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এদের মধ্যে হাসিও আছে, অনেক চঞ্চল একটা মেয়ে। ছেলেদের যে কোনো কাজে এক্সপার্ট। এদের মধ্যেও নাই, সে বাইক নিয়ে সাথে সাথে হাঁটছে। দোস্ত, তোর বাইক থেকেই কোনো কাম নাই। প্রতিদিনের বাইকে না গিয়ে আমাদের সাথে বাইক নিয়ে হেঁটে যাস, দেখেই লজ্জা লাগে। আমি বাইক নিয়ে হেঁটে গেলে তোর কি সমস্যা? আমার তো লজ্জা লাগে না। আর শোন, লজ্জা লাগলে চোখ বন্ধ করে হেঁটে যা। এমন সময় একটা কার প্রায় স্বপ্নার গা ঘেঁষে চলে যায়। ভাগ্যিস রাত স্বপ্নাকে টান দিয়েছিল, তাছাড়া স্বপ্না আজ শেষ। ওই মাদারীর পুত গাড়ি আছে বলে যাকে তাকে রাস্তায় ধাক্কা দিতে যাবি বলেই শাকিল চিল্লাই উঠল। কারটি অনেক দূরে চলে গেছে। হাসি গিয়ে রাস্তার পাশে পড়ে থাকা দুটা ইট হাতে নিয়েই নাইমের দিকে তাকালো। নাইমও বুঝে গেল এখন কি ঘটতে চলেছে, তাই বাইকে উঠে স্টার্ট দিল। সাথে সাথে হাসিও উঠে পড়ল। নাইম হাই গিয়ারে দ্রুত কারের পিছে পিছে চলল। আরে হারামি, এত আস্তে চালালে কেমনে ধরবো গাড়িটাকে? না পারলে আমাকে বল, আমি চালাচ্ছি, তুই নাম এক্ষুনি। হাসির কথা শুনে নাইম আরো গিয়ার বাড়িয়ে দিল। অনেকটা গাড়ির পাশাপাশি আসতেই হাসি একটা ইট গাড়ির পেছনের কাছে জোরে ছুঁড়ে মারল। গাড়ির সাথে ঠাস করে ইট লেগে ছিটকে পড়ে গেল। চল গাড়িকে ওভারটেক করে বলতে নাইম গাড়িকে ওভার করলে চোখের পলকে হাসি পরের ইটটা গাড়ির সামনের কাছে মেরে দিল। এবার গাড়িটি জোরে ব্রেক কষে থেমে গেল। নাইম একটু দূরে বাইক স্ট্যান্ড করতে হাসি নেমে বলল, দোস্ত, আমি মেয়ে মানুষ, তাই সহজে কিছু বলতে পারবে না, তাই তুই চুপ করে থাক। গাড়ি থেকে দুটা ছেলে বের হয়ে আসলো। হাসি আর নাইম গিয়ে ওদের সামনে দাঁড়িয়ে বলল, ওই বাপের রাস্তা পাইছোস, তাই মানুষজনকে দেখিস না? এই মেয়ে, তোমাদের সাহস কি করে হলো আমাদের কারে ইট মারা? আর এসব কি ভাষার কথা বলো? বলেই দুজন রেগে গেল। চুপ, শালা বেয়াদবের দল। চোখ কোন দিকে তুলে রেখে গাড়ি চালাস, যে রাস্তায় মানুষ দেখিস না? আরেকটু হলেই আমার বান্ধবীটা অকালে মারা যেত। গাড়ি থেকে এবার আরো একটা ছেলে বের হলো। দেখতে সেই স্মার্ট, কোট প্যান্ট পরা, খোঁচা খোঁচা দাড়ি, চোখে সানগ্লাস। স্যার, আপনি নামছেন কেন? আমরা ব্যাপারটা সামলে নিচ্ছি। কথাটি দুজনের মধ্যে একজন বলে উঠল। কতটা সামলে নিচ্ছ সেটা তো দেখতেই পাচ্ছি, বলেই হাসির সামনে দাঁড়িয়ে বলল, তুমি কারে ইট মারছো? হ্যাঁ, আমি মারছি। কেন, কম হয়েছে কি? আরো মারতে হবে নাকি? এ নাই, দেখ তো, গোটা দশেক ইট পাস কিনা। এদের মনে হয় দুটা দিয়ে হয়নি, আরো লাগবে। লোকটি প্রচন্ড রেগে হাসির গালে ঠাস করে একটা চড় বসিয়ে বলল, এই মেয়ে, জানো এই কারের দাম কত? হাসি প্রচন্ড রেগে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো একটা মরা কাঠ পড়ে আছে। সেটা নিয়ে গাড়িতে গিয়ে ছট ছট করে কয়েকটা বাড়ি আর লাথি বসিয়ে দিল। নাইম দৌড়ে গিয়ে ওকে ধরে। আরে মা, এবার থাম অন্তত, অনেক হয়েছে। রাগে ফুঁসতে ফুঁসতে হাসি বলে উঠল, রাখেন আপনার গাড়ির দাম। কারো জীবনের থেকে গাড়ির দাম নিশ্চয়ই বড় নয়। আজ এতটুকুই করলাম, ফাঁকা রাস্তা বলে কিছু বললাম না। তাছাড়া এতক্ষণে পাবলিক দিয়ে কেলিয়ে নিতাম আপনাদের। হুম, গাড়ির দাম শোনাতে আসছে কুলাঙ্কারী দল। আমার গায়ে হাত তোলা? এই মেয়ে, সভ্য ভাষায় কথা বল, তাছাড়া এর ফল কিন্তু ভালো হবে না। এই, কি করবি রে তুই? আবার গায়ে হাত তুলবি? তুলে দেখ না, এবার কি হাল করি তোর। বাপের এলাকা, হে, তাই পুরো রাস্তায় আমার। আর কোনোদিন যদি চোখের সামনে পড়ছিস, একদম চাপা ভেঙে দিব বলে নাইমার হাসি বাইক নিয়ে চলে যায়। আর এই তিনজন আক্কেল গুডুম হয়ে দাঁড়িয়ে থাকে। একে মেয়ে বললে ভুল হবে, একটা ছেলের থেকেও এক্সপার্ট। গাড়ি শেষ করে দিয়ে ঝড়ের বেগে চলে গেল। হাসি বাসায় চলে আসে। এসে দেখে বাসায় চিল্লাচাটি আর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। চাচিরা সামনে চিল্লাচ্ছে। হাসির বুকের ভিতর হৃৎপিণ্ড তার টিপ টিপ করতে লাগলো। খুব কষ্ট। মাঝে মাঝে মরে যেতে মন চায়। ঘাড় থেকে ব্যাগটা ছুঁড়ে ফেলে এক দৌড়ে দরজার সামনে গেল হাসি। বাবা আবার মাকে মারছে। পৃথিবীতে একটি সন্তানের জন্য সব থেকে কষ্টের মুহূর্ত তখন, যখন তার বাবা নিজের চোখের সামনে তার মাকে ধরে মারে। আর হাসির বাবা ওর মাকে মারছে। হাসির ওর বোন বারবার দরজা ধাক্কা দিচ্ছে, তবুও ওদের বাবা খুলে দিচ্ছে না। শেষে হাসির রান্নাঘর থেকে ছোট ঝাল পিসার পাটাটা এনে জোরে দরজায় ছুঁড়ে মারল। দরজার খিলটা ভেঙে গেল। হাসির বাবা এবার বের হয়ে হাসিকে কষে দুটা থাপড় মেরে চলে যায়। এটা হাসির কাছে নতুন না। বাবা মার হাতে জীবনে এত মায়ের খাইছে যে শুধু মারা যাওয়া বাকি ছিল। হাসি আর ওর ছোট বোন রূপা দৌড়ে ঘরের ভিতর চলে গেল। ও মা, তোমার কষ্ট হচ্ছে বলে হাসি আর রূপা ওদের মাকে মেঝে থেকে তুলে চৌকিতে বসালো। মায়ের সাথে দু বোনে কেঁদেই যাচ্ছে।
নিজের বাবা মার মধ্যে কোনোদিন ভালোবাসা দেখেনি, তাই স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা বলে কিছু বন্ধন আছে সেটা হাসি কখনো বিশ্বাস করে না। সন্তানদের জন্যই হয়তো সংসার এখনো টিকে আছে। তাছাড়া কবে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যেত। হাসির বড় বোন রোকসানা, রোকসানার শাশুড়ি এই প্রথম হাসিদের বাসায় একটা অনুরোধ নিয়ে এসেছিল দুদিন আগে। আর তা হলো তার বড় ছেলে মাহমুদ এর বিয়ের হাসির সঙ্গে দিবে। মাহমুদ একজন বিবাহিত ছেলে, কিন্তু তার স্ত্রী সাদিয়া সন্তান দিতে অক্ষম, তাই আবার এই বিয়ের ব্যবস্থা। বড়লোক তাই হাসির বাবাকে টাকার লোভ দেখিয়ে গেছে। তাছাড়া খুব কিছু কঠিন কথা বলেছে হাসির বাবা সাইদুর রহমানকে, যা রোকসানার জন্য খুবই খারাপ হবে। শ্বশুরবাড়ি টিকে থাকতে বড় মেয়ে অনেক আদরে ছিল, তার এমন পরিণতি সেটা বাবা হয়ে মেনে নিতে পারেনি সাইদুর রহমান। কিন্তু হাসির মায়ের এক কথা, এক মেয়ের জন্য অন্য মেয়ের জীবন নষ্ট করা কোনো মানেই হয় না। তাছাড়া হাসি অত্যন্ত মেধাবী মেয়ে। ওর এসএসসির রেজাল্ট পুরো জেলার মধ্যে প্রথম স্থান হয়েছে। জীবনে অনেক কিছু করতে পারবে, আর তার লাইফ এভাবে শেষ হতে কখনোই পারে না। যতই কষ্ট হোক, এই মেয়েকে পড়াবে রোকেয়া। বিয়েতে বাধা দেওয়ার জন্য হাসির বাবা এই রকম কাণ্ড ঘটালো। হাসি সব শুনে চিল্লে বাবাকে বলল, আমার কণ্ঠে জীবন থাকতে কবুল বলবো না। আপনি কি করেন সেটা আমিও দেখব। এবার আপনাকে না দেখে ছাড়ছি না। আপনি কথায় কথায় মাকে মারবেন আর আমি সহ্য করব? কখনো না। আমি একটা জব নিয়ে মাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাব। আপনার যা ইচ্ছা তখন তাই করেন। হাসির দাদি এসে বলল, গতরে বেশি তেল হয়েছে তোর, তার জন্য গলা ফাটিয়ে চিল্লাচ্ছিস? তিন তিনটা মায়া জন্ম দিছে, এখন ওদের কেমনে গোছাবে? যা বলছে চুপচাপ তাই করে যা। দাদি, তোমার যখন শখ জাগছে এই বয়সে বিয়ে করার, তাই নিজে বলতে না পায়রা আমারে কেউ বিয়ে করতে, তাই না? নিজের ছেলেরে কও গিয়ে, সাইদুল, তোর নতুন একখান আব্বা লাগবো, তাহলেই তো সমস্যা চুকে যায়। আমাকে কেন বলতে আসছো? হাসিকে বেহুদা কথা বলিস। দাঁড়া, তোর বাপকে বলছি। যাও যাও বলো। বলতেই সাইদুল এসে কয়েকটা চড় বসিয়ে দেয় হাসির গালে। হাসি গাল ধরে বলল, আপনি একজন হৃদয়হীন বাবা। আমি থাকবো না বাসায়। দেখি আপনি কেমনে আমার বিয়ে দেন, তাও আবার একটা বিবাহিত পুরুষের সাথে। তুই কি চাস ও ঘর থেকে রোকসানা সারা জীবনের জন্য চলে আসুক? মেয়েটার 8 মাস হয়নি এখনো বিয়ে হয়ে। বিয়ের পর একবারও বাসায় আসতে পারিনি। না আমরা যাইতে পারছি। প্রথম ওই বাসা থেকে কেউ এসেছে একটা অনুরোধ নিয়ে, তাই যা বলছি তাই কর। আজই বিয়ে হবে বলে রুম থেকে বের হয়ে গেল সাইদুল। হাসি ধুম মেরে মায়ের পাশে বসে রইল। রোকসানা মাহবুবের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে। ওরা মেনে যায় ঠিকই, কিন্তু বাবার পরিবারের সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিছে। রোকসানা শিক্ষিত মেয়ে হয়ে এই কাজটি কেমনে করলো সেটাই ভেবে পায় না হাসি। সন্ধ্যার পর বিয়ে হয়ে গেল হাসির। কবুল বলতে অনেক সময় নেয়। মনে হচ্ছে ছুটে পালিয়ে যায় এখান থেকে, কিন্তু বড় বোনের কথা ভেবে আর কিছু বলতে পারিনি। আপা, তোর বরকে দেখলাম খুব সুন্দর, চুপ করে বসে আছে, কারো সাথে কথা বলছে না। আমার সাথেও বলল না, কেমন জানি গোমরা মুখ। নিকুচি করছে গোমরা মুখর। দাঁড়া না, ওই বাসায় যাই, এদের কি হাল করি সেটা বুঝবে হারে হারে। বেটার বউ রেখা আবার বিয়ে করার শখ যদি না মিটাইছি, তো আমার নাম হাসি না। রাগে ফুঁসে যাচ্ছে হাসি। রাত 9টার পর হাসিকে বাসা থেকে ওদের সাথে নিয়ে যাওয়া হয়। হাসির বাবা মার চোখে ছলছল করছিল। হাসির মা রুমে এসে ডুকরে কান্না করতে লাগলো। বিয়েতে তেমন কেউ ছিল না, মাত্র 4জন আসছে ওরা। মাহবুব, বাবা মা আর ওর সব থেকে ছোট ভাই মাসুম। রাত 11:30টার দিকে একটা বাসায় এসে গাড়ি থামলো। বিশাল বাসা। হুম, বেশ বড়লোক দেখছি। আমাকে একটা রুমে রেখে দিল। দামি দামি আসবাবপত্র, যা জীবনে দেখিনি চোখে। জাস্ট টিভিতে দেখেছি এগুলো। এত বড়লোক, তাই এদের এত দেমাগ। আমি চুপ করে খাটে বসে রয়েছি। আজ বেটাকে উচিত শিক্ষা দিব কাছে আসলে। রোকসানা হাসির রুমে ঢুকে ওকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। হাসি ওর বড় বোনকে দেখে স্তব্ধ হয়ে গেছে। অনেক সুন্দর তার বোন, কিন্তু চেহারার একই হাল হয়েছে। দেখে বুকটা ফেটে গেল। আপা, তোমার কি হয়েছে? এমন কেন দেখাচ্ছে? বলে কাঁদতে লাগলো হাসি। আমার জন্যই তোর এমন হাল হলো রে। আমাকে মাফ করে দিস। কারো মুখের উপর যেন তর্ক করিস না, তাহলে তোকে আস্ত রাখবে না বোন। এরা তোকে ব্যবহার করে জাস্ট ছুঁড়ে ফেলে দেবে। আমি তোর জীবনটাই নষ্ট করে দিলাম। বাবাজি কেন এদের কথায় রাজি হলো বুঝতে পারছি না। আপা, যা হবার হয়ে গেছে। দোয়া করে কেঁদো না। আমার খারাপ লাগছে। যত বড়ই বাপ আসুক না কেন, এদের এমন হাল করে ছাড়বো যাতে পরের বার শুধরে যায়। হে হাসি, কেমন আছো? বলে একটা ছেলে রুমে ঢুকলো। আমি ফেলফেলিয়ে চেয়ে রইলাম।
এ কি আর আমার নাম ধরে ডাকছে? মাহবুব ও তোর ভাইয়া বলে হাসির সাথে পরিচয় করে দিল রোকসানা। হাসি সালাম দিয়ে আগাগোড়া দেখতে লাগলো মাহবুবকে। এই প্রথম বোনের বরকে সে দেখছে হাসি। সাদিয়া মাহমুদকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। 9 বছরের প্রেমের পর তাদের বিয়ে হয়। সংসার জীবন 3 বছর। সাদিয়া শুধু মাহমুদের স্ত্রী নয়, সাথে ওর মামাতো বোনও হতো। তাই পরিবারে সাদিয়ার দাপটও বেশি। মাহমুদ ও সাদিয়াকে জড়িয়ে ধরে চুপ করে আছে, কারণ মাহমুদ সাদিয়াকে খুব ভালোবাসে। সাদিয়া ছাড়া অন্য কোনো মেয়ের কথা কল্পনাই করতে পারে না। শুধু সাদিয়া আর ওর মায়ের জোড়াজড়িতে বিয়ে করছে ও। মাহমুদ বারবার বলেছিল, আমাদের সন্তানের দরকার নাই, আর যদি এতই দরকার হয় আমরা বাহির থেকে বাচ্চা দত্তক নিব। কিন্তু না, সাদিয়া আর ওর মায়ের মাহবুবের সন্তান চায়, নিজস্ব বংশধর চায়, তাই এই ব্যবস্থা। তুমি আমাকে ভুলে যাবে না তো মাহমুদ, ওই মেয়েকে পেয়ে? মাহমুদ চুপ করে যায় সাদিয়ার কথা শুনে। অনেকক্ষণ পর সাদিয়ার কপালে কিস করে বলল, যখন এতই ভয়, তাহলে বিয়ে করার ব্যবস্থা কেন করলাম তুমি আর মা মিলে? একটা মেয়ের লাইফও নষ্ট হয়ে গেল। কার কি হলো সেটা চিন্তা করার আমার সময় নেই। আমার একটা তোমার সন্তান চাই। আর কিছু না বলে সাদিয়া কেঁদে উঠল। মাহমুদ সাদিয়াকে ছেড়ে দিয়ে খাটে শুয়ে পড়ল। খুব ক্লান্ত সে। পুরো দিন অফিসের কাজে বাহিরে ছিল। তারপর সন্ধ্যায় রোকসানাদের বাসায়। শরীর আর চলছে না। ঘুমের খুব প্রয়োজন তার। তুমি এখানে শুয়ে পড়লে যে? আমার ঘুম পাচ্ছে। সাদিয়া তুমি ঘুমিয়ে পড়ো। কাল একটা খুব জরুরি মিটিং আছে, তাই সকাল সকাল বের হতে হবে বলে মাহমুদ চোখ বন্ধ। তুমি ওই রুমে যাবা না? তুমি ছাড়া অন্য কেউ এই বুকে স্থান পাবে সেটা আমি ভাবতে পারি না সাদিয়া। কেন এটা তোমরা করতে গেলে? নিজেও কষ্ট পাচ্ছ, আমাকেও কষ্ট দিচ্ছ, সেটা আমি জানি। কিন্তু আমার একটা সন্তান চাই যে কোনো মূল্য। তাই তুমি ওই রুমে যাও। মেয়েটা অনেক ছোট, কেবল ইন্টারে পড়ে। আমার দ্বারা সম্ভব না। যাকে ভালোই বাসতে পারবো না, তার মন নিয়ে খেলা করার কোনো অধিকার আমার নাই। তুমি কি তাকে দেখছো মাহমুদ? না, আমরা কেউ একে অপরকে দেখিনি। আমি কিছু শুনতে চাই না। তুমি ওই রুমে যাবা, এটাই ফাইনাল বলে সাদিয়া মাহমুদকে টেনে তুলল। আমার একটাই উদ্দেশ্য, জাস্ট একটা সন্তান। তারপর সব ঠিক করে নেব। কাউকে আমাদের লাইফে আর আসতে দিব না। এই প্রথম কোনো মেয়েকে দেখলাম তার বরকে অন্য মেয়ের রুমে যেতে জোরাজোরি করছে। এর ফলাফল কিন্তু খুব খারাপ হবে সাদিয়া, বলেই মাহমুদ রুম থেকে বের হয়ে আসলো। সাদিয়া দরজা বন্ধ করে দিয়ে ডুকরে কান্না করে উঠল। মাহমুদ, তুমি চিন্তা করো না। একটা সন্তান হওয়ার পর ওই মেয়েকে আমাদের জীবন থেকে সারা জীবনের জন্য সরিয়ে দেব। সাদিয়ার মাথায় কি প্ল্যান চলছে শুধু ও জানে। ধুর, কখন থেকে বসে আছি, ব্যাটা আসেই না তো। শায়েস্তা করবো ওকে, সেটারও কি সুযোগ পাবো না? ঘুম তো এসে যাচ্ছে। হাতের সামনে সব প্রস্তুত করে রেখেছি হাসি, শুধু একবার ছুলেই হয়। তারপর খেল খতম। মাহমুদ বাইরে এসে একটা সিগারেট ধরালো। কিছু ভালো লাগছে না। মা আর সাদিয়া যে খেলায় মেতে উঠেছে, এখানে শুধু একটা মেয়ের লাইফ বরবাদ হয়ে যাবে। অনেকক্ষণ বসে থেকে হাসির রুমে ঢুকলো মাহমুদ। মাহমুদকে দেখে হাসি ভয় পেয়ে যায়। কি আর একে সাহায্য করবেন নিজেই। এক হাত লম্বা ঘোমটা টেনে বসে থরথর করে কাঁপতে লাগলো। এ যদি আমাকে দেখে, তাহলে আজ আমাকে মেরেই ফেলবে। এখন কি করি? এ মেয়ে কাঁপছো কেন ওভাবে? তোমার শরীর কি খারাপ? হাসি নিজের প্রাণ আগে বাঁচা বলেই মাথায় ঘোমটা আরো বড় করে টেনে চুপ করে রইল। সকালটা হতে দাও শুধু একবার, এখানে আমি জীবনেও থাকবো না। মাহমুদ হাসির কাছে গিয়ে বলল, কি হলো? কথা বলছো না যে? আর এত বড় ঘোমটা টেনে কেন বসে আছো? আমি বাঘ না ভাল্লুক? আমার কাছে আপনি আপাতত ওইটাই। দেখুন, আমার কাছে একদম আসবেন না, তাহলে কিন্তু গলায় ছুরি চালিয়ে দেবো। তাই আমার থেকে যতটা দূরে থাকবেন, ততই আপনার জন্য মঙ্গল। মাহমুদ কিছু না বলে খাটে গিয়ে শুয়ে পড়ল। আমি বেড ছাড়া শুতে পারি না, তাই তুমি অন্য কোথাও নিজের জায়গা করে নাও। আর টেনশন নিও না, আমি কোনোদিন তোমাকে ছুঁয়ে অবধি দেখবো না। এটাই আমার এই রুমে শেষ থাকা বলে ঘুমিয়ে পড়ল মাহমুদ। লাফ দিয়ে বেড থেকে হাসি নেমে পড়ল খুশির ছেলায়। যাক, যতটা খারাপ ভাবছিলাম ততটা খারাপ না। এত সুন্দর ছেলেকে কখনো অন্য মেয়ের রুমে কেউ পাঠায়? এর বউ বা কেমন? হাসি বালিশ নিয়ে সোফায় অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। শেষ রাতের দিকে মাহমুদের ফোন বেজে উঠল। ঘুমটায় নষ্ট হয়ে গেল ওর। ফোন হাতে নিয়ে দেখে সাদিয়ার কল। মাহমুদ চট করে উঠে গিয়ে দরজা খুলে দেখে সাদিয়া দাঁড়িয়ে আছে। দরজা খোলা দেখে সাদিয়া জলদি রুমের মধ্যে ঢুকে পড়ে লাইট জ্বালায়। হাসিকে সোফায় ঘুমাতে দেখে কিছুটা স্বস্তি পেয়ে মাহমুদের হাত ধরে টেনে ওর নিজের রুমে নিয়ে গেল সাদিয়া। এই তোমার সমস্যাটা কি?
আমাকে কি ঘুমাতেও দিবা না? এত রাতে এসব করার কি কোনো দরকার ছিল? সবকিছু জানার সত্ত্বেও মন মানছিল না তাই পুরোটা রাত ঘুমাতে পারিনি। খুব কষ্ট হচ্ছিল মাহমুদ। একদম ন্যাকামো করবে না। নিজের লাইফটা তো শেষ করেছো, সাথে আমারও বলেই সাদিয়াকে একটা ধমক দিয়ে মাহমুদ শুয়ে পড়ে। সাদিয়া একটু হেসে মাহমুদকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এবার স্বস্তির একটা ঘুম দিতে পারবে। হাসি সকালে ঘুম থেকে উঠে দেখে লোকটি নেই। তাই মহা খুশিতে ফ্রেশ হয়ে এসে রোকসানাকে কল দিয়ে বলল, আপা, আমার রুমে একটু আসো তো। রোকসানা 5 মিনিট পর হাসির রুমে এসে বলল, মাহমুদ ভাইয়া কই? ওই ব্যাটার নাম তাহলে মাহমুদ? রোকসানা হাসির মুখ চিপে ধরে বলল, আমার সামনে বলেছিস ঠিক আছে, অন্য কারো সামনে এসব বলবি না। ভাইয়া খুব রাগী তো মানুষ। বাসায় ওনাকে দেখলে সবাই সেই ভয় করে, তাই সাবধান। দেখ ছাড় তো, আমার খুব ক্ষুধা লাগছে। গতকাল সকালে খাইছি, এখন অব্দি পেটে কিছু পড়েনি। হয় এখানে আমাকে কিছু খাবার দাও, না হলে ডাইনিং টেবিল কই সেখানে নিয়ে চলো। সকালে নো ভাত এখানে, জাস্ট দুপুরে পাবি। চল, তোকে নাস্তা দিচ্ছি, জলদি খাবি। কারণ মা যদি দেখে তাহলে হালাত খারাপ করে ছাড়বে দুজনের। এখানে একসাথে সবাই খায়। হাসিকে নিয়ে যায় রোকসানা। হাসি ডাইনিং টেবিলে বসে পরোটা আর আলু ভাজি কেবল মুখে তুলেছে। এমন সময় মাহমুদ সামনে চলে আসে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। বলে উঠে একটা দৌড় দিতেই মাহমুদ দাঁড়াতে বলে, আমি আজ শেষ। নিজের বাসায় তো আজ চলেই যেতাম, তার আগে কেন দেখা হলো এই লোকটার সাথে? মাহমুদ হাসির সামনে দাঁড়িয়ে বলল, তুমি? প্রচন্ড রেগে যায় মাহমুদ হাসিকে দেখে। এই মেয়ে, তুমি আমার বাসা অব্দি চলে আসছো? দাঁড়াও, আজ তোমার কি হাল করি। বলেই হাসির হাত ধরে হিড়হিড় করে টেনে বাহিরে নিয়ে গেল। নিচে গ্যারেজে এনে বলল, গাড়ির কি হাল করেছো দেখেছো? আমার শখের গাড়ি ছিল এটা। 7 দিন ব্যবহার করতে পারিনি, তার আগেই শেষ করে দিছো। শুধু গাড়ি তো ভেঙেছি, সাথে যদি আপনার ঠ্যাং ভেঙে দিতাম তাহলে আজ ওই দিন দেখতে হতো না। বলেই গাড়িতে একটা লাথি বসিয়ে দেয় হাসি। মাহমুদ রাগের চোটে একটা থাপ্পড় বসিয়ে দেয় হাসির গালে। এত বেয়াদব মেয়ে জীবনে আমি দেখিনি। এই মেয়ে, তুমি কেন এই বাসায়? আমি কে? দাঁড়া দেখাচ্ছি বলেই গ্যারেজে একটা রড ছিল, সেটা নিয়ে এসে গাড়ির বাকি কাজটাও ভেঙে ফেলে হাসি। হাসির কাণ্ড দেখে মাহমুদ জাস্ট অবাক। রোকসানা দৌড়ে এসে হাসিকে ধরে বলে, পাগল হয়ে গেছিস? ছাড়ো, আমায় ছাড়ো বলছি। তোমার বাবা জনাব সাইদুর রহমান আমার লাইফটা একদম হেল করে দিছে, এমন একটা খাট্টাস মার্কার লোকের সাথে বিয়ে দিয়ে। আমি থাকবো না, এক্ষুনি চলে যাবো বলেই কেঁদে ফেলে হাসি। ওয়েট ওয়েট, রোকসানা ও কি বলছে? ও কি তোমার ছোট বোন? জি ভাইয়া। বলে রোকসানা মাথা নিচু করে চুপ হয়ে গেল। ও মাই গড, আমি জাস্ট ভাবতে পারছি না, এটা কি আদৌ সম্ভব? বড় বোন কেমন আর এ কেমন? রোকসানা, আমার মনে হয় এটা অন্তত তোমার বোন হতেই পারে না। কোথায় তুমি? আর এই বিচ্ছু মেয়ে কি? বাসায় চিৎকার চেঁচামেচিতে সবাই বাহিরে এসে দেখে মাহমুদ চিল্লাই চিল্লাই হাসিকে শাসিয়ে যাচ্ছে। আর হাসির চোখ মুখ কটমট করে তাকিয়ে আছে মাহমুদের দিকে, যেন এক্ষুনি অ্যাটেম বোমা ফাটবে। সাদিয়া আর ওর শাশুড়ি এসে মাহমুদকে টেনে নিয়ে বলল, কি হয়েছে? এত সকালে মেয়েটার সাথে কেন লাগছো? মাহমুদ এবার রাগী চোখে ওর মায়ের দিকে আর সাদিয়ার দিকে তাকিয়ে বলল, তোমাদের শখ মিটেছে তো আমাকে বিয়ে দিয়ে? আমার যা সর্বনাশ করার তো করেই ফেলেছো তোমরা। ওই মেয়েকে আমার চোখের সামনে থেকে সরাও। আমি ওর মুখও দেখতে চাই না। এই যে শোনেন, আমারও এত শখ নাই আপনার মতো বেয়াদব মানুষের মুখ দেখা। যে চেহারার চেহারা, তার নাম আবার পেয়ারা। বলতেই রোকসানা ঠাস করে একটা থাপ্পড় মারে হাসির গালে। মানুষের মাথায় মেধা থাকলেই সে ভালো হয় না, সেটা তোকে দেখে বুঝে গেলাম। এক্ষুনি তুই এই বাসা থেকে চলে যাবি। বলেই রোকসানা হাসির হাত ধরে ভেতরে টেনে নিয়ে গেল। সাদিয়া এই প্রথম হাসিকে দেখল। মাঝারি গড়নের মেয়ে, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। হাসির কাণ্ড দেখে মনে মনে খুশি হলো সাদিয়া। এ তো অনেক ছোট, একে সহজে সরানো যাবে রাস্তা থেকে। এ যত মাহমুদ থেকে দূরে থাকবে ততই সাদিয়ার জন্য ভালো। শুধু কাজটা হয়ে যাক, তারপর একদম ছুঁড়ে ফেলবে মেয়েটাকে। হাসি চুপ করে বসে আছে ওর রুমে, চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। রাগে দুঃখে মনে হচ্ছে কি করবে ভেবেই পাচ্ছে না। এমন সময় রুমে মাহমুদের মা নাজমা আর সাদিয়া এলো। রোকসানাকে ব্যাগ গোছানো দেখে নাজমা ধমক দিয়ে বলল, ব্যাগ গোছাচ্ছ কেন? হাসিকে বাসায় পাঠিয়ে দিব, তাই ওর জিনিস গোছাচ্ছি মা। কার হুকুমে তুমি এসব কাজ করতে শুরু করেছো?
বলেই রোকসানাকে ধমক দেয় সাদিয়া। নাস্তা করতে আসো ওকে নিয়ে, বলেই দুজনে চলে গেল। এবার রোকসানা কাঁদতে লাগলো। তুই কেন এ বাসায় আসতে গেলি? আমি নিজেই শেষ হয়ে গেছি, কিন্তু তোকে কেন পাঠালো বাবা? একটু পর হাসিকে নিয়ে নাস্তা করতে গেল রোকসানা। মাহমুদের বাবা আজাদ হাসিকে দেখে বলল, কেমন আছো মা? আর ভালো। জীবনটা একদিনেই কয়লা হয়ে গেল আমার। মনে মনে কথাগুলো বলল হাসি। জি ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আঙ্কেল, এটা কেমন জানি হয়ে গেল না? বাবা বলে ডাকবে আমায়, বুঝেছো? জি। বলেই মাহমুদের দিকে তাকিয়ে 100খানা গালি দিতে লাগলাম। তখন ওর জন্য খাইতে অবধি পারিনি। আজ যদি চলে যায় তোর জন্য মঙ্গল, আর যদি থাকি তাহলে তোর যে কি হাল করব সেটা ভাবতেও পারবি না বজ্জাত মাহমুদ। মাহমুদ চট করে হাসির দিকে তাকিয়ে দেখে হাসি কটমট চোখে ওর দিকে তাকিয়ে আছে। এই মেয়েকে যে কতদিন সহ্য করতে হবে আল্লাহ জানে। বাবা আমার মতো আজ কলেজে আছে, আমি কেমনে যাব? আমি কিন্তু পড়াশোনা ছাড়তে পারবো না, আগেই বলে রাখলাম। আজাদ সাহেব তো সেই খুশি হাসির মুখে বাবা ডাক শুনে। নিজের মেয়ে নাই, মেয়ে চাইতে চাইতে তিনটা ছেলে হয়েছে, এমন একটা মেয়ে চাইতো আজাদ। হাসিকে পেয়ে খুব খুশি সে। কি বলো মা, কেন পড়াশোনা বন্ধ করবা? আমি তোমার সমস্ত ব্যয় বহন করব। আমি তোমার মতোই একটা মেয়ে চাইতাম। তোমাকে পেয়ে আশা আমার মিটে গেছে। প্রতিদিন গাড়ি নিয়ে যাবা, আমি ড্রাইভারকে বলে দিব। না বাবা, হেঁটে যাওয়ার মজাই আলাদা, আমি হেঁটেই যাব। হেঁটে না গেলে রাস্তার মানুষদের সাথে লাগতে পারবে। ছোট লোকের বাচ্চা, গাড়িতে কোনোদিন চড়ছিস যে গাড়ির মর্যাদা বুঝিস? কথাটি সাদিয়া বলে উঠল। আপনি যে কত বড় লোকের বাচ্চা সেটা আপনার ভাষা দেখেই বোঝা যাচ্ছে। ডাকনি মহিলা কোথাকার, বলেই জোর করে আজাদকে টেনে তুলে বলল, চলেন, আমাকে কলেজে নিয়ে যাবেন। আমি রাস্তা চিনি না এখানকার। আজাদ মহা খুশি এদের সায়স্তা করার জন্য মানুষ তো এসেছে বাসায়। এতগুলো মাসে রোকসানার হাল শেষ করে দিছে এই বউ শাশুড়ি মিলে। হাসিকে নিয়ে বের হয়ে গেল আজাদ। রোকসানা আর কিছু না বলে চুপ করে থাকে, কারণ ঝড়টা এবার ওর ওপরে আসবে। আজাদ আর হাসি হেঁটে চলছে। হাসি, তুমি তো গ্রামে থাকতে, এবার আমাদের বাসায় এসে তো তোমার কলেজে আসা অনেকটা কাছে হয়ে গেল, তাই না? হ্যাঁ বাবা, কিন্তু আমি অর্ধেক রাস্তা টমটমে যেতাম, বাকিটা হেঁটে যেতাম সব বন্ধুদের সাথে। সেটা আরো মজার। আপনি বুঝবেন না, কারণ আপনি তো গাড়িতে যাওয়া আসা করেন। তা ঠিক, তবে আমিও তোমার মতো আগে স্কুল কলেজ করেছি হেঁটে হেঁটে। আবার না হয় তোমার সাথে সেই জীবনটা পাবো। ওরা কলেজে এসে পড়ল। আজাদ হাসিকে রেখে চলে। হাসির ফ্রেন্ডের কাছে যেতেই, দোস্ত, তোর নাকি বিয়ে হয়েছে, আমাদের না জানিয়েই বিয়ে করে ফেললি। যা, তোকে অভিশাপ দিলাম, রোজ বরের হাতে মার খাবি। বলে সবাই হেসে উঠল। হাসি চুপ করে রইল, কারণ সত্যি আজ মাহমুদের হাতে থাপ্পড় খেয়েছে হাসি। অভিশাপ মনে হয় লেগে গেছে। স্বপ্না, কাল আমার বাসা থেকে মাকে বলে বইগুলো আনবি এখানে, সামনে পরীক্ষা পড়তে হবে। কেন, তুই যাবি না? না, কোনোদিনও যাব না আর। দেখি, ইন্টার কমপ্লিট করে একটা জব যদি নিতে পারি তাহলে এখান থেকেও চলে যাব। সবাই বুঝে গেল হাসি মোটেও সুখী না এই বিয়েটা করে। হাসি বিকেলে বাসায় এসে দেখে ওর রুমে মাহমুদ বসে আছে। এই আপনি এখানে, আবার আমার রুমে আসছেন? আমার ফোন কই? তোমার রুমেই ছিল। কই রাখছো ফোন? আমি কেমনে জানবো আপনি ফোন কই রাখছেন? আমার দায় পড়ছে আপনার ফোন নেওয়া। দেখো চুরি করছি কিনা, দামি ফোন লোভ সামলাতে পারিনি। এই, একদম চাপা ভেঙে দিব বলে দিলাম। আফ্রিকার বান্দরনি কোথাকার, নিজেকে কি মনে করেন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া? তাই আমাকে ঠোকনা দিতেই আসেন এ সেই সকাল থেকে। আমাকে রাগাবেন না বলে দিলাম। বাবা মা অভাবে মানুষ করেছে, কিন্তু চুরি বিদ্যা শেখায়নি। যান, ফোটেন এখান থেকে। কার ফোন কোথায় আছে জানি না, পুরো রুম সার্চ করে নিয়ে যান। আর আপনার স্বামী যেন আমার চোখের সামনে না পড়ে, আমার কাছ থেকে দূরেই রাখবেন। বলে ওই অবস্থায় রুম থেকে বের হয়ে হাসি রোকসানার রুমের দিকে গেল। কত বড় বেয়াদব মেয়ে, মুখের ভাষা কিরকম! মাহমুদ, অবশেষে সবকিছু খুঁজে খুঁজে আলমারির উপরে ফোনটা পাওয়া গেল। হয়তো কাজের লোক রুম গোছাইতে পেয়ে ওর উপরে রাখছিল। হাসির রুম থেকে ওরা দুজন চলে যেতেই হাসির রুমে এসে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। যেমন বর তেমনি তার বউ, দুজন একদম রাজজটক দেখলেই শরীর জ্বলে যায়। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় এভাবে। মাহমুদকে অনেক বোঝানোর পরও আর হাসির রুমে কখনো যায়নি। এর মধ্যে হাসি আর কখনো বাবার বাসায় যায়নি, কিন্তু রোকসানা গিয়েছিল।
হাসির ইয়ার চেঞ্জ পরীক্ষা হচ্ছিল। পরীক্ষা শেষে ওরা কিছু ফ্রেন্ড মিলে রাস্তার ধারে ফুচকা খাচ্ছিল। নাইম হাসিকে একটা ফুচকা খাওয়াই দিতে সেটা মাহমুদের চোখে পড়ে যায়। এদিক দিয়ে বাসায় ফিরছিল সে। মাহমুদ তীক্ষ্ণ নজরে হাসিকে দেখে। কতটা অর্ধপতন হলে একটা মেয়ের এতগুলো ছেলে ফ্রেন্ড থাকে, তা আবার এত ফ্রি ভাবে চলাফেরা। কয়েক ঘন্টা পর হাসি বাসায় ফিরে। ডাইনিং রুমে আসতেই রোকসানা বলল, কি রে, এত দেরি করলি কেন? পরীক্ষার পর আমার বান্ধবী অসুস্থ হয়ে পড়েছিল আপা, ওকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল বলে হাসি ওর রুমে যায়। যদি জানে আড্ডা দিছি তাহলে আবাজ মেরেই ফেলবে আমাকে। মাহমুদ ফোনে কথা বলছিল ওপরে দাঁড়িয়ে। হাসির কথা শুনে তো বেকুব বনে গেল মাহমুদ। হাসির ডাহা মিথ্যে কথার বক্কর মাহমুদ রেগে যায়। ওকে আমি নিজে দেখলাম সবার সাথে আড্ডা দিতে, আর এখানে সে মিথ্যে কথা বলছে। দাঁড়াও, তোমার মিথ্যে কথা বলাচ্ছি, বলেই মাহমুদ হাসির রুমে গেল। হাসি কেবল কলেজ ড্রেসের ওড়না খুলছে, আর এমন সময় মাহমুদ হাজির। হাসি চট করে ওড়না নিয়ে বলল, অসভ্য কোথাকার, রুমে নক করে আসতে হয় জানেন না? সরি। তুমি রোকসানাকে মিথ্যে কথা কেন বললা? সরি মাই ফুড। কি বলেছি মিথ্যে কথা? তুমি তো রাস্তায় ছেলেদের সাথে ফুচকা খাচ্ছিলাম, আর এখানে এসে বলছো বান্ধবী অসুস্থ। মাহমুদ রোকসানাকে জোরে ডাক দিল, এই প্লিজ প্লিজ বললেন না, আমার আপা আমার শরীরে চামড়া তুলে লবণ লাগিয়ে দিবে। এমনি আপার হাতে 2 দিন আগে জ্বর খাইছি, এখনো দাগ মেশেনি, তার উপর আপনি এসব কেন বলছেন? খুব অসহায় ভাবে হাসি মাহমুদের দিকে তাকালো। রোকসানা আসতেই সব বলে দেয় মাহমুদ। রোকসানা মাহমুদের সামনে চর বসিয়ে দেয় হাসিকে। এই তোর সমস্যা কি? জীবনে মানুষ হবি না? ওকে টাকা কে দেয় রোকসানা? তুমি দাও? আমি ওকে কখনো টাকা দিই না ভাইয়া, যতই টাকা দেন না কেন। পরের দিন আরেকটা টাকাও খুঁজে পাবেন না, সব বন্ধুদের নিয়ে খেয়ে শেষ করে দেয়। মনে হয় বাবা ওকে টাকা দেয়। মাহমুদ এবার ওর বাবাকে জোরে জোরে ডাকতে লাগে। আজের ব্যবস্থা করেই ছাড়ব। হাসি মাহমুদের ব্যাপারে প্রচন্ড রেগে গিয়ে চোখের পলকে মাহমুদকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয়। হাসির আচমকা ধাক্কায় মাহমুদ আর নিজেকে সামলে নিতে পারেনি। মাহমুদ ওর বাবার সামনে ফ্লোরে পড়ে যায়, যা মাহমুদের জন্য অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। মাহমুদ হাসির দিকে এমন করে চাইল, যেটা দেখে হাসিও ভয় পেয়ে গেল। মাহমুদ চট করে উঠে পড়ে। রাগে পুরো শরীর মনে হয় জ্বলে যাচ্ছে ওর। এই মেয়ে যেন আমার চোখের সামনে আসে না রোকসানা, যদি দেখেছি তাহলে আমার থেকে আর কেউ খারাপ হবে না, বলেই রুম থেকে বের হয়ে যায় মাহমুদ। রোকসানা হাসির কাছে আসতে আজাদ বাধা দেয়, তুমি যাও বৌমা, আমি দেখছি ব্যাপারটা। রোকসানাও আজ চটে গেছে হাসির ওপর। কতটা বেয়াদব হলে এরকম কাণ্ড করে। বড় ভাবি বা মা যদি দেখতো তাহলে কি করতো? যাই হোক, রোকসানা রুম থেকে বের হয়ে গেল। আজাদ সাহেব হাসিকে খাটে নিয়ে গিয়ে বসিয়ে বলল, মাহমুদ তোমার স্বামী হয়, আর তাকে তুমি এভাবে ধাক্কা মারছো কেন? অনেক বড় পাপের কাজ করে ফেলেছ। হয়তো তোমার ভালোর জন্যই তোমায় শাসন করছে। ওর মন অনেক ভালো, ওর কাছে ক্ষমা চেয়ে নিও। কিছু কিছু জিনিস আছে যাকে তুমি আঘাত করবা তার থেকে মাফ নিতে হয়। এই পাপ ক্ষমা করার দায়িত্ব আল্লাহ আর নেন না। ওনাকে কতবার নিষেধ করলাম, তবুও আবার হাতে মায়ের খাইয়ে নিয়ে ছাড়লো তার বেলায়। আমি তো আপনার আপন কেউ না, তাই আমার দোষ ধরছেন তাই না? এমনটা মোটেও না হাসি, বললাম তো তোমার ভালোর জন্য সে কাজটি করেছিল। সেদিন হাসি আর মাহমুদের সামনে যায়নি, এমনকি খাবার অবধি খায়নি। কেউ আর ডাকতেও আসেনি, রোকসানাও না। হাসি নিজের পড়া কমপ্লিট করে ছাদে উঠে দেখে আকাশে চাঁদ নাই, অনেক অন্ধকার। তার ভিতর কেউ যেন ধীরে ধীরে কারো সাথে ফোনে কথা বলছে। কে ওখানে? বলেই ছাদে লাইট জ্বালায় হাসি। ভাবি, আপনি এখানে? বলে মাসুম হাসির কাছে আসে। গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন? ভাবি, বলেই মাসুম মুচকি হেসে দিল। ও, একটা কথা বলি ভাইয়া। জি বলেন। আমার ক্ষুধা লাগছে, আপনি আমাকে এখানে খাবার এনে দিবেন? মাসুম হাসির দিকে তাকিয়ে রইল। কি বলবে ভাষা নাই। এ ধরনের কথা বলবে হাসি ভাবতেই পারেনি। সবাই বেচারির ওপর রেগে আছে অমন কাণ্ডে, তাই ওকে শাস্তি স্বরূপ রাতের খাওয়া অফ, এটা নাজমার হুকুম। আপনি রুমে যান, আমি কাউকে দিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছি বলেই মাসুম চলে যায়। হাসি রুমে এসে বসে থাকে। একটু পর খাবার নিয়ে মাসুম নিজেই চলে আসে। হাসি খাচ্ছে আর মাসুম ওর দিকে তাকিয়ে আছে। মাসুম ম্যাথ নিয়ে অনার্স করছে, 2য় বর্ষ ফাইনাল দিবে সামনে। ওর থেকে হাসি অনেক ছোট। ভাবি, আমি রুমে গেলাম,
আপনি বাকি কাজগুলো করেন। আমি তো আপনার অনেক ছোট। আপনি করে বলছেন কেন ভাইয়া? বড় ভাইয়ের স্ত্রীকে আপনি করেই বলতে হয়, যতই আপনি আমার ছোট হন না কেন। আর হ্যাঁ, আপনার অনেক ছেলে ফ্রেন্ড দেখলাম। মেয়েদের এত ছেলে ফ্রেন্ড থাকা ঠিক নয়। আমরা একই ভার্সিটিতে পড়ি ভাবি। বলেই মাসুম চলে যায় রুম থেকে। হাসি চুপ করে খাবার খেয়ে সব রেখে এসে শুয়ে পড়ে। কিন্তু ঘুম আর আসছে না। বারবার মাহমুদের কথা মনে পড়ছে। ওভাবে ধাক্কা দেওয়া ঠিক হয়নি ওর। পরদিন সকালে নাস্তা করার সময় মাহমুদের সাথে হাসির দেখা হয়। হাসি বারবার মাহমুদের দিকে তাকায়, কিন্তু মাহমুদ একবারও তাকায় না। এভাবে আরো কয়েকদিন যায়। হাসির বারবার মনে হয় মাহমুদের কাছে ওর ক্ষমা চাওয়া উচিত। মাহমুদ বিকেলে ফোনে কথা বলতে বলতে বাহিরে এসেছিল, আর এই সুযোগে হাসি ঠিক ওর পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকে। জাস্ট ক্ষমা চাবে, এটাই উদ্দেশ্য ছিল হাসির। মাহমুদ কথা শেষ করে ঘুরে দাঁড়াতেই হাসিকে দেখল। এই তুমি, আর এভাবে আমার পিছনে কেন দাঁড়িয়ে আছো? না মানে, আমার সেদিন ভুল হয়ে গেছে, তাই ক্ষমা করে দিন। চোখ বন্ধ করে কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেলে হাসি। কিন্তু চোখ খুলে আর মাহমুদকে পায় না। এত অপমান! বলে রাগে হাসি ওর রুমে চলে আসে। মাঝে মাঝে মাহমুদ সাদিয়াকে নিয়ে ডিনার করে বাসায় ফিরে। সাদিয়াকে নিয়ে লং ড্রাইভে যাওয়া, বাইকে নিয়ে ঘোরা সহ সবকিছুই হাসির চোখের সামনে ঘটে। এই মানুষটা তার স্ত্রীকে খুব ভালোবাসে। হাসি আবার একদিন তার ফ্রেন্ড সার্কেলদের নিয়ে ঝালমুড়ি খাচ্ছিল রাস্তায়। হাসি দেখ, ছেলেটা কি সুন্দর, সাথে বউ নিয়ে বাইকে ঘুরেও বেড়াচ্ছে। ইস, এমন যদি আমার একটা বর হইতো, তাহলে আর দুনিয়াতে কিছুই চাইতাম না। হাসি তাকিয়ে দেখে এ মাহমুদ আর সাদিয়া। বেশ লাগছে দুজনকে। সেদিন বাসায় এসে হাসির শুধু একই সিন মাথার ভিতর বারবার ঘুরপাক খাচ্ছে। মাহমুদ তো তারও স্বামী, কিন্তু ভুলেও মাহমুদ হাসির সাথে কথা অব্দি বলে না। প্রচুর মাহমুদকে নিয়ে হাসি চিন্তা ভাবনা করতে থাকে, যার ফলাফলও মাহমুদকে লাইক করতে শুরু করে। মাহমুদকে লুকিয়ে লুকিয়ে দেখা, ওর গ্লাসে পানি খাওয়া, এসব যেন নিত্যকার কাজ হয়ে দাঁড়ায় হাসির জন্য। একটু শুনবেন? মাহমুদ হাসির ডাকে পিছে ফিরে চুপ করে দাঁড়ালো। না মানে, আমার কিছু প্র্যাকটিক্যাল আঁকার জন্যে খাতা লাগতো, আপনি এনে দিবেন? আমি আপনাকে টাকা দিয়ে দিব, বলেই হাসি টাকা বের করলো। মাহমুদ বিরক্তিকরের সাথে বলল, আমার অনেক কাজ আছে, সময় নাই বলেই পা বাড়ালো। আপনার স্ত্রী চাইলেও কি তাকে এগুলোর কথা বলতেন? মাহমুদ দাঁড়িয়ে গেল এবং হাসির কাছে ব্যাক করে বলল, নিজেকে একদম সাদিয়ার সাথে তুলনা করবা না। আমি কয়েকদিন ধরে দেখছি তুমি আমার দিকে তাকিয়ে থাকো। হঠাৎ এত চেঞ্জ কেন তোমার মধ্যে? আনবেন না তাই তো? তার জন্য এত কথা কেন শোনাচ্ছেন? বলেই হাসি চলে আসি ওর রুমে। আগের জীবনটাই ভালো ছিল। এখন ওর কাছে এই বাসাটা কয়েদখানা ছাড়া আর কিছুই লাগে না। নাজমা, সাদিয়া আর মাহমুদ ছাড়া হাসির সবার সাথে খুব ভালো সম্পর্ক। কিন্তু মাহমুদের কাছে হাসির যাইতে বড্ড মন চায়। প্রথম ভালোবাসা, তাই আবেগটা অনেক বেশি। একদিন বাসায় কেউ ছিল না কাজের লোক ছাড়া। হাসি সোজা মাহমুদের রুমে যায়। বিছানার নিচ থেকে চাবি বের করে আলমারিটা খুলে মাহমুদের সব শার্ট বের করে এক একটা করে গায়ে দিতে থাকে। কয়েক মিনিট পর সব শার্ট খুলে ফেলে। তারপর সেগুলো ভাঁজ করে আবার ঠিক জায়গায় সঠিকভাবে রেখে নিজের রুমে চলে আসে। অদ্ভুত রকম আনন্দ খুঁজে পায় কাজটি করে। রাতে সবাই বাসায় ফিরে। হাসি তখন পড়ছিল। মাহবুব হাসির রুমে এসে বলল, কি করো হাসি? পড়ছিলাম ভাইয়া। কিছু বলবেন? হুম, বলার জন্যই তো আসছি। তোমার আর রূপার জন্য ড্রেস আনছি, দেখো তো কেমন হয়েছে। ভাইয়া, আপনি আজ পর্যন্ত আমার জন্য অনেক কিছু আনছেন, কিন্তু রূপাও তো মাহমুদের শালিকা হয়। কিন্তু মাহমুদ তো আমাকে বা রূপার জন্য আপনার মতো কিছু এনে দেয় না। হাসির চোখ ছলছল করছে। তুমি কি ভাইয়াকে ভালোবাসো হাসি? হাসি আর কিছু না বলে চুপ করে মাথাটা নিচু করে বসে রইল। মাহবুব আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে যায়। পরদিন সকালে মাহমুদ অফিসে যাওয়ার জন্য শার্টটা গায়ে দিতেই একটা স্মেল পায়। সাদিয়া, এই শার্ট কি তুমি পরেছিলে? না তো। আমি কি কখনো তোমার শার্ট গায়ে দিছি? মাহমুদ আর কিছু না বলে শার্টটা পরে রেডি হয়ে নাস্তা করার জন্য নিচে গেল। পিছন পিছন সাদিয়াও আসলো। হাসি অলরেডি নাস্তা করে ফেলেছে। মাহমুদ বসতেই ও উঠে কলেজের জন্য বের হয়ে যায়। মাহমুদ হাসির দিকে কিছুক্ষণ তাকিয়েছিল, যেটা সাদিয়ার নজর এড়ায় না। মাহমুদ, তুমি হাসির দিকে তাকিয়েছিলে কেন? মাহমুদ চোখ গরম করতেই সাদিয়া চুপ করে রইল। নাস্তা শেষে মাহমুদ বের হয়ে যায় অফিসে, আর সাদিয়া বসেই রইল, কারণ এবার রোকসানাকেও ধরবে। বাসার সব পুরুষের যখন চলে গেল, তখন সাদিয়া রোকসানাকে বলল,
তোমার বোনের চরিত্র অত্যন্ত খারাপ। কি হয়েছে ভাবি? হাসি কি আপনাকে কিছু বলেছে? আমি তোমার বোনকে জাস্ট একটা কাজের জন্য আনছি, এটা মাথায় সবসময় মনে রেখো। আমার মাহমুদের দিকে যদিও হাত বাড়ায়, আশা করি বাকিটা তোমায় অন্তত বলতে হবে না। রোকসানা যা বোঝার বুঝে গেছে। ও সাদিয়াকে খুব ভালো করে চিনে। এতগুলো সময় এই বাসায় আছে, তাই সাদিয়া নিজের স্বার্থে কতটা নিচে নামতে পারে সেটা ওর জানাই আছে। হাসি কি এমন করলো যে ভাবি এরকম রিয়াক্ট করলো? বেশ ভয় পেয়ে যায় হাসিকে নিয়ে। হাসি, আজকে ইয়ার চেঞ্জের রেজাল্ট দিছে রে। এবারে তোর রেজাল্ট টপে আছে। আজকে কিন্তু ট্রিট দিতে হবে আমাদের। কি খাবি তোরা বল? আজ যা খাবি তাই তোদের খাওয়াবো। চল রেস্টুরেন্টে খাওয়া। ওকে বলে সবাই রেস্টুরেন্টে গেল এবং খাবার অর্ডার করলো। সবাই মিলে হইচই করে খায়। হাসি সবার সাথে অনেক মজা করে বিকেলে বাসায় ফিরে। সন্ধ্যার পর হাসির রুমে বসে পড়ছিল। রোকসানা হাসির রুমে এসে বলল, হাসি চল, আমরা কিছু দিনের জন্য বাসায় চলে যাই। মা তোকে বারবার যাইতে বলছে। কেন? তোমার বাবা জনাব সাইদুর রহমান যাইতে বলেনি? কি বলিস? বাবাকে ওভাবে কেন কথা বলিস? কেন বলি তুমি ভালো করে জানো আপা। আমি কখনো যাব না আর ওখানে। ভালোবাসা পেয়ে দেখছি তুই এই বাসা ছাড়তেই চাইছিস না। নিজের বাবা মাকেও ভুলে গেছিস। এতটা লোভী তো ছিলি না তুই। আপা, আমি এখানে কার জন্য আসছি? আমি তো আসতে চাইনি। আমার জীবনটা কেন এরকম হলো? আমার কিছু ভালো লাগছে না। তুমি যাও এখান থেকে। কয়েকটা কথা কাটাকাটি হয় দু বোনের মধ্যে। হাসির রেজাল্টের কথা আর বলে না রোকসানাকে। রাত 11টা 42 মিনিট বাজে। হাসি ছাদে দাঁড়িয়ে আছে। আকাশে আধখানা চারটার দিকে মনোযোগ সহকারে তাকিয়ে আছে। তার চোখের পানি ফেলছে। আমার সব শার্টগুলো কি তুমি পরেছিলে হাসি? হাসি অনেকটা ভয় পেয়ে পেছন দিকে তাকিয়ে দেখে মাহমুদ দাঁড়িয়ে আছে। তাই এর কোনো জবাব না দিয়ে আবার চাঁদ দেখতে লাগলো। মাহমুদ হাসির কাছে এসে দাঁড়ালো। কি হলো? কথার জবাব দিচ্ছ না কেন? হ্যাঁ পড়েছিলাম। কোনো সমস্যা? কেন পড়েছ? আমি এসব কাজ একদম পছন্দ করি না। তাতে আমার কি? আমার ইচ্ছে হয়েছে আমি পড়েছি। আর যখন মন চাইবে তখন পড়ব। এর জন্য আমি কাউকে কৈফিয়ত দিতে রাজি না। তোমার কি খুব মন খারাপ? শুনলাম তোমার নাকি রেজাল্ট বের হয়েছে। আপনি আমার জীবনটা কেন নষ্ট করলেন মিস্টার মাহমুদ? হাসির এই কথাটা মাহমুদের একদম বুকের ভিতর লাগে। হাসির কথাগুলো সব ঠিক। সরি, আমি ইচ্ছা করে কিছুই করিনি। আর তাছাড়া ভাগ্য ছিল তাই এমন কাজ হয়েছে। হঠাৎ কোনো কথা না বলে হাসি এসে মাহমুদকে জড়িয়ে ধরে বলল, আমি তো এমনটা চাইনি। কেন আমার সাথে এমন হলো? মাহমুদ কি বলবে ভেবে পাচ্ছে না। সত্যি, মেয়েটার সাথে অনেক অন্যায় করে ফেলেছে। মাহমুদ চুপ করে দাঁড়িয়ে আছে। আর হাসি ওকে জড়িয়ে ধরে কান্না করছে। দেখো, এখনো সময় আছে। তুমি যদি চাও আমি তোমাকে মুক্তি দেব। যেটা চাও সেটা হবে। আমি আপনাকেই চাই। যা বলবেন তাই শুনবো। কখনো কথার অবাধ্য হব না। প্লিজ, আমাকে দূরে সরে দিন না। অসম্ভব। সাদিয়া ছাড়া অন্য কাউকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। হাসি এবার রেগে গেল। আমাকে শুধু ব্যবহার করার জন্য এখানে আনছেন? আজকের পর থেকে দেখবেন আমি কি জিনিস। আপনাকে আমার প্রয়োজন নাই মিস্টার মাহমুদ। বলে দৌড়ে নিচে নামতে সিঁড়ি থেকে পড়ে যায় হাসি। হাসি পড়ে যেতেই মাহমুদ জলদি এসে হাসির হাত ধরতেই হাসি হাত ছিটকানি দিয়ে ছুঁড়ে ফেলে অনেক কষ্টে রুমে এসে দরজা বন্ধ করে দেয়। মাহমুদ দাঁড়িয়ে শুধু দেখে। ও কি করবে আজ থেকে আল্লাহ জানে। যে মেধাবী পাগল এই হাসি। রুমের ভেতর অনেক কান্না করে। পড়ে গিয়ে পাপ ছিলে গেছে। একসময় ওভাবেই ঘুমিয়ে পড়ে। মাহমুদ ওর রুমে যায়। হাসি সেদিন থেকে মাহমুদের সাথে আর কথা বলে না। এমনকি পড়ার প্রতি কোনো মনোযোগ নাই। মাহমুদ নিজে থেকে কয়েকবার কথা বলার ট্রাই করেছে, কিন্তু হাসি আর কথা বলেনি। ফ্রেন্ড, ফেসবুক এসব নিয়ে মেতে ওঠে। ক্লাস বাদ দিয়ে সবাই মিলে আড্ডা দেওয়া এসব আর কি। বাবা আসবো? আজাদ সাহেব রুমে বসে পেপার পড়ছিল। হাসিকে দেখে আজাদ সাহেব খুশি হয়ে বলল, আসো, কিছু বলবে? আমাদের কলেজ থেকে পিকনিকে যাবে। আপনি যদি অনুমতি দিতেন তাহলে যেতাম। তোমার কি যাওয়ার খুব ইচ্ছা? জি বাবা, আমার সব ফ্রেন্ডরা যাচ্ছে, তাই আমিও যেতে চাই। ওকে যাও, তাহলে সাবধানে থেকো। কিছু টাকা বের করে আজাদ হাসিকে দিল। ওকে এত টাকা দাও কেন? কেন, আপনার কি জলে? আমাকে টাকা? কিরকম অসভ্যর মতো কথা! এই, তোমার বাবা মা কি তোমাকে শিক্ষা দেয়নি ঠিক মতো? বাড়ি বই যখন আগুনকে নিজের ইচ্ছায় আনছেন, তাহলে তো পড়তেই হবে আপনাকে। আমি আপানো যে আপনার সব কথা সহ্য করব।
ভুলেও আমার উপর একদম মাতবাড়ি করতে আসবেন না, তাহলে জাস্ট ফিনিশ করে ছাড়বো। বলেই হাসি চলে গেল। আজাদ মনে মনে ব্যাপক খুশি হলো। যেমন কুকুর তেমন মুকুর। নাজমা নিজের গোনা গোষ্ঠী নিয়ে এতদিন অনেক জ্বালিয়েছে। আজাদকে ওর পরিবারের সাথে সম্পর্ক অব্দি রাখতে দেয়নি। পরে সাদিয়াকে মাহমুদের বউ করে নিয়ে এসে পাওয়ার যেন বেড়ে যায় নাজমার। যেমন ফুপু তেমন তার ভাতিজি। সোজা যদি এদের কেউ করতে পারে, তাহলে এই হাসি করতে পারবে। হাসি 3 দিন পর পিকনিকে যায়। সবার সাথে মাস্তি, গান গাওয়া, ইচ্ছামতো পিক উঠানো সহ খাওয়া দাওয়া সব করলো। রাত 12টার পর 3টা বাস পরপর ঢোকে কলেজ ক্যাম্পাসে। হাসি সবার সাথে বাস থেকে নেমে রোকসানাকে কল দিয়ে বলল, আপা, ভাইয়াকে আসতে বলতো। তোর ভাইয়া তো আজ বাসায় নেই। কাজের জন্য মাসুমকে নিয়ে চিটাগাঙে গেছে। ফিরতে 2 দিন লাগবে। বাবাকে না হয় আসতে বল। এই রাতে বাবাকে ডেকে তুলবো। মা আস্ত রাখবে না। তুই দাঁড়া, আমি ব্যবস্থা করছি। আচ্ছা, কাউকে আসতে হবে না, আমি একাই যেতে পারবো বলে হাসি কল কেটে দেয়। বাবা যে ওকে কেন যাবার অনুমতি দিয়েছিল, এখন আমি কি করি? অনেক ভেবেচিন্তে মাহমুদকে কল দেয় রোকসানা। আল্লাহ, ভাবি যেন কল না ধরে। মাহমুদ তখনও ঘুমায়নি, ল্যাপটপে কাজ করছিল। সাদিয়া ঘুমাচ্ছে। ফোন বেজে উঠ স্ক্রিনে রোকসানার নাম্বার দেখে কল কেটে দিয়ে রুম থেকে বের হলো। রোকসানা নিচে দাঁড়িয়ে আছে। মাহমুদ নেমে এসে বলল, কিছু বলবা রোকসানা? ভাইয়া, আপনাকে ঘুম থেকে জাগানোর জন্য দুঃখিত। আসলে হাসি কলেজে আছে, ওকে একটু নিয়ে আসবেন। এত রাতে কিসের কলেজ? না মানে পিকনিকে গিয়েছিল, একটু আগে গাড়ি থেকে নামছে। বাসায় কেউ নেই বলতেই একা রাস্তা দিয়ে আসতে চাচ্ছে। আপনি যদি একটু নিয়ে আসতেন। মাহমুদ আর কিছু না বলে ওইভাবে বের হয়ে গেল। 15 মিনিটের পথ জোরে পা চালালো। রোকসানা আবার হাসিকে কল দিয়ে বলল, ক্যাম্পাস থেকে একদম বের হবি না, বাবা যাচ্ছে। মিথ্যে কথা না বললে হয়তো ও আর শুনতো না, আর মাহমুদের কথা শুনলে তো রেগে যাবে। মাহমুদ কলেজে হেঁটে যায়। গিয়ে দেখে অনেকের সাথে হাসি দাঁড়িয়ে আছে। কাছে যেতে হাসি মাহমুদকে দেখে অনেকটা রেগে যায়, কিন্তু কিছু বলে না। তোরা ঠাকরে, আমি যাই তাহলে। একা যাবি? তোকে এগিয়ে দিয়ে আসি। দরকার নাই, আমি ওকে নিতে আসছি। হাসি, এটা ওই ভাইয়াটা না, যাকে আমরা বাইকে দেখছিলাম? উনি কে হয় তোর? কেউ না, জাস্ট পরিচিত। বাসা থেকে ওনাকে পাঠাইছে। তোরা থাক, আমি গেলাম। বলেই রাস্তায় হাঁটতে লাগে হাসি। মাহমুদ বুঝলো ওর এখনো রাগ আছে। মাহমুদও হাঁটতে লাগলো। শীতের রাত, তাই কুয়াশা পড়ে গেছে চারদিকে। এই, তুমি ওড়না পরনি কেন? শুধু গলায় জড়িয়ে রাখছো। তোমার লাজ লজ্জা কি বিক্রি করে খাইছো? দেখতে কেমন বিশ্রী লাগছে। আমি ওড়না পরি আর না পরি তাতে আপনার কোনো সমস্যা? আর সমস্যা হলে চোখ বন্ধ করে চলেন। আমি এভাবেই চলবো। মাহমুদ আর কথা না বলে হাসির খানিকটা আগে আগে চলতে লাগলো। কিন্তু কিছুটা দূরে গিয়ে দেখে দুজন লোক দাঁড়িয়ে আছে। মাহমুদ ওদের দেখে থেমে যায়। ভালো করে লোক দুটিকে বোঝার চেষ্টা করছিল। মাহমুদ খারাপ আভাস পেয়ে পিছন ফিরে দেখে হাসি আসছে। কুয়াশায় হাসিকে অস্পষ্ট দেখা যাচ্ছে। মাহমুদ হাসির কাছে গিয়ে ওর হাতটা ধরে। হাসি মাহমুদের ছোঁয়ায় শিউরে উঠল। এই প্রথম মাহমুদ ইচ্ছা করে হাসির হাত ধরল। কি করছেন? হাত ছাড়ুন বলছি। বলেই মাহমুদের হাত থেকে নিজের হাত ছাড়াতে চেষ্টা করলো হাসি, কিন্তু পারল না। মাহমুদ শক্ত করে হাত ধরে হাঁটতে লাগলো। বাধ্য হয়ে হাসিও চলতে লাগলো। লোকগুলোকে ওভারটেক করতে একজন বলে উঠল, আরে ভাইজান, আপনিও দেখছি মেয়ে নিয়ে ফুর্তি করেন। আমাদেরও একটু দিয়ে যান না, আমরাও ফুর্তি করি আপনার মতো। মাহমুদ হাসিকে ছেড়ে দিয়ে এসে লোকটির গলা চেপে ধরে বলল, কি বললি তুই? আরেকবার বল। তোর মুখের এমন হাল করব যাতে তুই নিজেও নিজের মুখ দেখে ভয় পেয়ে যাবি। ভাই ছাড়েন ওকে। কথাটি অন্যজন বলে উঠল, আপনার তো বউ আছে, আর এত রাতে মেয়ে নিয়ে যাচ্ছেন, তাই কথাগুলো বলেছে। আপনি এত ভদ্রবাড়ির ছেলে হয়েও যদি বউ ছেড়ে অন্য মেয়েকে নিয়ে এত রাতে রাস্তায় বের হন, তাহলে খারাপ ছাড়া লোকে কি ভালো বলবে? লোকটির কথা বলতে দেরি হয়, কিন্তু মাহমুদের থাপ্পড় মারতে একদম দেরি হয় না। ঠাস করে কয়েকটা চর বসিয়ে দেয় মাহমুদ লোকটির গালে। এর মুখে লাগাম দে। অনেক বলে ফেলছিস তোরা। আমি কোনো খারাপ মেয়ে নিয়ে যাচ্ছি না। এ আমার বউ হয়, বুঝছিস? ভাই মিথ্যে কথা বলছেন কেন? নিজের চরিত্র ভালো রাখার জন্য মিথ্যে বলেন? আপনার বউ তো আছে, সাদিয়া ভাবি না? এটা নিয়ে ফুর্তি করছেন, আমরাও একটু করি। না হলে সবাইরে আপনার কুকীর্তির কথা বলে দিব। তখন আপনার সম্মানটাই কই থাকবে একবার ভাবছেন? তাই আমাদের কথা মেনে নেন, এতে আপনারই ভালো।
হাসি এতক্ষণ ধরে একটা ঢিল জাতীয় কিছু খুঁজছিল। একটা ছোটখাটো আদলা ইট পেয়েও গেল। সেটা ওড়নার মধ্যে বেঁধে নিয়ে দৌড়ে এলো লোকগুলোর কাছে। হারামির বাচ্চারা, নিজের স্বামী আমাকে কোনোদিন ছুঁয়ে অব্দি দেখলো না, আর তোরা আসবি বলেই হাসি ছটছট করে বাড়ি বসিয়ে দিল দুজনকে। লোক দুটি চোখ মুখে হাত দিয়ে বসে পড়ল। দুজনে যখন কিছুটা কাবু হলো, তখন জুতা খুলে দু হাতে নিয়ে দুজনকে মারতে লাগলো হাসি। হাঁপিয়ে উঠেছে হাসি, তাই থেমে পিছন দিক তাকালো। দুটা লোক এবার হাসিকে ধরে বলল, তোর মতো পতিতাবৃত্তি মেয়েদের ভালো করে চিনি। তোর হাতের মারও সুস্বাদু বলতেই মাহমুদ এসে ধাম করে একটা লাথি মারে লোকটিকে, আর অন্য লোককে হাত দিয়ে থাপড়াতে লাগলো। জানোয়ারের দল রাস্তায় মেয়ে মানুষ দেখলেই অসভ্য আচরণ। লোক দুটি এবার দৌড়ে চলে যেতে লাগলেই হাসিও ওদের পিছনে দৌড় দিল। এটা কি মেয়ে? পুরুষ মানুষ দেখেও এর ভয় নাই। শেষে মাহমুদও দৌড়ে গিয়ে হাসিকে ধরে ফেলে। এই জানোয়ারের বাচ্চাগুলো দৌড়াচ্ছিস কেন? আয়, আমায় রেপ করবি না? তোদের রেপ করার জিনিসই রাখবো না। থাম, দৌড়াস কেন? হাসির কথা শুনে মাহমুদের লজ্জা পেয়ে গেল। এদিকে লোক দুটি প্রাণপণে দৌড়িয়ে খানিকটা দূরে চলে গেছে। এই ছাড়ুন বলে হাসি আবার দৌড়ে যেতে মাহমুদ পিছন থেকে হাসির কোমর ধরে একটু উঁচু করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। হাসি, অনেক হয়েছে। তুমি ওদের থেকেও অনেক শক্তিশালী। এবার অন্তত থামো। মাদারির বাচ্চাগুলো পাইছেটা কি? আমি দুর্বল? আমি খারাপ মেয়ে? কখনো না। এই হাসিকে ওরা চেনে না। হাসি হঠাৎ চুপ করে গেল, কারণ মাহমুদের স্পর্শ ওকে ফ্রিজ করে দিয়েছে, যেটা এখনো ভালোভাবে বুঝতে পারছে। হাসি নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু মাহমুদ বলল, আর পাগলামো করবা না, কথা দাও, তাহলে ছাড়বো। হাসি এবার মাহমুদের কোমরে জোরে চিমটি কাটে, আর সাথে সাথে মাহমুদ ছেড়ে দেয়। মাহমুদ কটমট করে হাসির দিকে তাকায়, কিন্তু এতে হাসির যায় আসে না। জুতাগুলো পায়ে দিয়ে ব্যাগ নিয়ে চলতে শুরু করলো। মাহমুদ ওড়নাটা করিয়ে নিয়ে দ্রুত হাসির পাশে এসে হাত ধরে থামিয়ে বলল, ওড়নাটা ব্যবহারের জন্যই তৈরি হয়েছে। আশা করি এর সঠিক ব্যবহার করবে। সেদিন ওরা বাসায় ফিরে আর কেউ কারো সাথে কথা বলেনি। চোখাচোখি হলেও কেউ কারো সাথে টু শব্দ অব্দি করে না। নাইম, তোর বাইকটা দিবি? আমি চালাতাম। ধুর, কেন যে বাইক চালাতে তোকে শিখিয়েছিলাম। চালাবি ভালো কথা, কিন্তু তোর পিছে আমাকে বসতে বলবি না। আচ্ছা, বলবো না। আমি টিশাকে নিয়ে যাব, আধা ঘন্টা লাগবে। তোকে টিশাকে নিয়ে যেতে হবে না, আমি যাচ্ছি, চল। কোথায় কার সাথে বাইক লাগিয়ে দিবি বলা যায় না। আচ্ছা বলেই বাইকে উঠে হাসি স্টার্ট দেয়, আর পেছনে নাইম বসে। আজ আর আমার সম্মান রাখবি না তুই। আমার গার্লফ্রেন্ড দেখলে আমায় আর আস্ত রাখবে না। নাইম হাসির সব থেকে বেস্ট ফ্রেন্ড, তাই হাসির কথা ফেলতে পারি না। ও হাসি, কোন দিকে যাচ্ছিস? ওইদিকে আমার গার্লফ্রেন্ডের স্কুল। তোর সাথে আমাকে এভাবে দেখলে নিশ্চয়ই ব্রেকআপ করবে। করুক, আমি থাকতে তোর আবার কিসের গার্লফ্রেন্ড? এই, তুই কই নিয়ে আসলি আমাকে? আরে চুপ কর না, এটা আমার বরের অফিস। ওকে দেখতে খুব মন চাচ্ছিল, তাই এসেছি। অনেকবার লুকিয়ে লুকিয়ে এখানে এসে ওরে দেখে যায়। লুকিয়ে দেখার কি আছে বলে নাইম বাইক থেকে নামলো। সাথে হাসিও বাইক স্ট্যান্ড করে নেমে পড়ল। ও তুই বুঝবি না। হাসি, তুই যে ভালো নাই সেটা বুঝতে পারি। পড়াশোনাও ঠিকমতো করিস না। তোর কি হয়েছে একটু বলবি? ভাইয়া তোর সাথে কথা বলে না? হাসি এবার কান্না করে দেয়। আমার বর আমাকে চায় না রে, আমাকে শুধু ব্যবহার করার জন্য বিয়ে করেছে। ওর সাদিয়া নামে আরো একটা বউ আছে। কি? আরো একটা বিয়ে? বলে নাইম হাসির কাছে যেতেই হাসি কান্না করতে করতে বলল, ওকে আমি খুব ভালোবাসি রে, কিন্তু ও আমার মুখও দেখতে চায় না। মাহমুদ এমন সময় অফিস থেকে বের হয়, আর হাসিকে একটি ছেলের সাথে দেখে। মাহমুদ থমকে দাঁড়ায়। কি দেখছি এটা? এতটা নিচে নেমে গেছে হাসি। নাইম হাসির কাছ থেকে একটু দূরে সরে আসলো। তারপর একটা সিগারেট ধরিয়ে বাইকে হেলান দিয়ে দাঁড়ালো। সিগারেট খেয়ে খেয়ে মজা পাস রে? এই যে তুই কাঁদছিস আর টেনশন করিস, সিগারেট খেলে কমে যেত, তাই বুঝবি না তুই। আচ্ছা দে তো, আমি একটু খেয়ে দেখি। ধ্যাত, কি বলিস? কাশতে কাশতে তোর দম বন্ধ হয়ে যাবে, তখন আমাকে তোকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। আচ্ছা দে, আমি একবারও কাশি দিব না। বাজি ধরলাম বলেই নাইমের মুখ থেকে সিগারেটটা নিয়ে হাসি টানতে থাকে। পুরোটা শেষে করে বলল, এই হাসি, পারে না, এমন কোনো কাজ নেই। হাসির নিখুঁত সিগারেট টানা দেখে মাহমুদ টাসকি খেয়ে যায়।
রেগুলার না খেলে এতটা শুষ্কভাবে কেউ খেতে পারবে না। আমাকে দেখানোর জন্য খাচ্ছে না। ওর এগুলো রেগুলার নেশা। মাহমুদ আর কিছু ভাবতে পারে না। মাহমুদ বাসায় ফিরে মাসুমের রুমে যায়। ভাইয়া কিছু বলবেন? হাসি তো তোর কলেজে পড়ে। ও কলেজে কার সাথে মিশে সে সম্পর্কে সব ডিটেলস আমাকে বলিস তো। কি আর বলবো ভাইয়া, ভাবির প্রচুর ছেলে ফ্রেন্ড, খুব মেধাবী স্টুডেন্ট বলে কেউ কিছু বলেও না। কিন্তু মনে হয় না ভাবির ওই রেজাল্ট আর ধরে রাখতে পারবে। মাহমুদের বেশ টেনশন শুরু হলো। আমার উপর রাগ করে না জানি কোন অন্ধকারে নেমে পড়ে মেয়েটা। কয়েকদিন পরের ঘটনা। মাহমুদের কাছে রিপোর্ট আসে হাসির ব্যাপারে। এলাকার একটি ছেলে অনেক খারাপ কথা বলে হাসির নামে। তারপর আবার আজ রাস্তায় সেই ছেলের সাথে ঘুরতেও দেখে। অফিস থেকে বাসায় এসে দেখে সাদিয়া নাই। সাদিয়াকে কল দেয় মাহমুদ। হ্যাঁ জান বলো, কই তুমি? একটু বান্ধবীর বাসায় আসছি, ফিরতে দেরি হবে। তোমাকে কল দিতে চাইছিলাম, তার ভিতর তুমি কল দিছো। আচ্ছা, সাবধানে এসো, বলেই মাহমুদ কল কেটে দেয়। ফ্রেশ হয়ে বেলকনিতে এসে দাঁড়ায় মাহমুদ। প্রায় সন্ধ্যা হয়ে আসছে। এমন সময় হাসি ওই ছেলেটার বাইকে চড়ে বাসার গেটের সামনে এসে থামে। হাসি বাইক থেকে নেমে পড়ে আর ছেলেটা চলে যায়। হাসি হঠাৎ ওপরে চেয়ে দেখে মাহমুদ দাঁড়িয়ে ওকে দেখছে। হাসি বাসার ভেতরে ঢুকে পড়ে। সন্ধ্যার পর সাদিয়া কল দিয়ে জানায় আজ আসতে পারবে না, ওখান থেকে বাবার বাসায় যাবে। মাহমুদ ছাদে চলে যায়। ছাদে গিয়ে শর খায় মাহমুদ। হাসি দাঁড়িয়ে ফোনে কারো সাথে প্রেমালাপ করছে। মাহমুদ চুপ করে দাঁড়িয়ে শুনতে লাগলো। কথা শেষ করে হাসি দাঁড়িয়ে থাকে। পাশের ফ্ল্যাটের ছেলে আতিফ দাঁড়িয়ে হাসিকে অনেকক্ষণ থেকে দেখছিল। এক পর্যায়ে হাই বলে ডেকে উঠল। হাসি অনেকক্ষণ আগেই মাহমুদকে দেখেছিল, তাই আতিফের পাল্টা রিপ্লাই দিল, হে হাসি, তোমাকে আমার দারুণ লাগে। কেন ভাইয়া, প্রেম করবেন নাকি? বলতেই মাহমুদ প্রচন্ড রেগে গিয়ে হাসির হাত ধরে টেনে নিচে নিয়ে নিজের রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। বাসায় শুধু রোকসানা আর নাজমা ছিল। এই, তুমি এতটা নিচে নেমে গেছো? বিবাহিত হয়েও অন্য ছেলেদের সাথে রিলেশন করো, চরিত্রহীনা একটা মেয়ে। আপনি আমার কাছে কোনোদিন আসছেন? আমার বিবাহিতের কোনো চিহ্ন আছে? তাছাড়া আমি চরিত্রহীনা হই না, সাধু হই, সেটা আপনার দেখতে হবে না। নিজের চরকায় তেল দিন গিয়ে। মাহমুদ জোরে কষে একটা চড় মারে হাসির গালে। আমার একটা সম্মান আছে, পরের বার যদি কিছু শুনি, আমার থেকে খারাপ কেউ হবে না। কি করবেন শুনি? আপনার মতো কাপুরুষ অনেক দেখা হয়ে গেছে আমার, আর আমি আরো বেশি বেশি মিশবো ছেলেদের সাথে। পারলে আটকে দেখান আমাকে। এই, আমি কাপুরুষ? তোমার সাহস হয় কি করে এসব বলা? অন্যায় করো, আবার গলাও বাজাও, শুধু কাপুরুষ? আমার তো মনে হয় আপনি কমন জেন্ডারের কোনো মানুষ। আপনার কোনো পুরুষত্বই নেই। সমস্যা সাদিয়ার ভেতর নাই, আমার মনে হয় আপনার ভেতরে আছে। আপনাকে জাস্ট আমার অসহ্য লাগে। সরেন আমার সামনে থেকে। মাহমুদ এমনি ঠান্ডা রাগী মানুষ, জেদ উঠলে সব শেষ করে দেয়। হাসির এ ধরনের কথায় ধৈর্যের বাঁধ ভেঙে যায় ওর। শুধু মাহমুদ কেন, যে কোনো ছেলেই এই ধরনের কথা সহ্য করতে পারবে না। প্যান্টের বেল্ট এনে হাসিকে ইচ্ছামতো আঘাত করতে থাকে। রোকসানা দরজায় বারবার ধাক্কা দেয়। ভাইয়া কি হয়েছে? আপনি দরজা বন্ধ করে দিয়ে ওকে কেন মারছেন? রোকসানার চিল্লানো শুনে নাজমা এসে দরজা ধাক্কা দিতে শুরু করে। কিন্তু মাহমুদ কারো কথা শোনে না। একটার পর একটা আঘাত করে হাসিকে। হাসি এতক্ষণ চুপ করে আঘাত সহ্য করছিল, কিন্তু এবার চিৎকার করে উঠল। নিজের পুরুষত্ব দেখাইতে আসছেন? এই হাসিকে দমানো এত সহজ নয়। কয়দিন এভাবে করবেন? আমি তো আমার কাজ করেই ছাড়বো। মাহমুদ আজ প্রচুর ক্ষেপে গেছে। হাসির এতদিনের রিপোর্ট এবং নিজের চোখে সব দেখেও চুপ ছিল, কিন্তু আজ সব পার করে দিছে ও। মাহমুদ নিজের শার্ট খুলে ফেলে। আমার কাছে আসার তোমার খুব শখ না? আবার বলো, আমি কমন জেন্ডারের মানুষ, আমি পুরুষত্বহীন মানুষ। আমি কি, আজ তোমাকে দেখেই ছাড়বো। মাহমুদ হাসিকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দেয়। এতগুলো মায়ের সহ্য করার পর হাসির শরীরে আর কোনো শক্তির অবশিষ্ট রইল না। মাহমুদের হিংস্রতার কাছে হাসি পরাজিত হয়। অনেক কান্না করেও হাসি আর রেহাই পায় না। যেখানে কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধু ঘৃণা আর প্রচন্ড রাগ, যেটা হাসিকে একদম নিস্তব্ধ করে দেয়। ওপরের দিকে স্থিরভাবে তাকিয়ে থাকে আর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কারো ধাক্কায় আর সেদিন মাহমুদ দরজা খোলেনি। নিজের পুরুষত্ব একাধিকবার হাসির ওপর ফলায়। পুরো রাত ওকে বিবস্ত্র অবস্থায় রাখে। এই চোখের জল যদি আর এক ফোঁটা ফেলাও, তাহলে এর থেকেও খারাপ হাল করে ছাড়বো। হাসি ওভাবে শুধু বসেছিল। মাহমুদও পুরো রাত জেগেছিল।
হাসি যাতে এক ফোঁটা চোখের পানিও না ফেলতে পারে তার জন্য পাহারা দিয়েছিল। অদ্ভুত শাস্তি। মাহমুদের রাগ যেন থামতেই চাচ্ছিল না। শেষ রাতেও হাসির উপর ঝাঁপিয়ে পড়ে। সকালে মাহমুদ ঘুমিয়ে পড়ে, আর এই সুযোগে হাসি পোশাক পরে রুম থেকে বের হতে রোকসানার সামনে পড়ে। হাসির পুরো দুই গালে কামড়ের দাগ, যা অনেকটা লাল আকার ধারণ করেছে। তাছাড়া শরীরে মোটা মোটা দাগের কালছিট পড়ে গেছে, যা দেখে রোকসানা শিউরে ওঠে। রোকসানা হাসির গায়ে হাত দিতেই হাসি চিৎকার করে উঠে বলল, আমায় একদম ছবে না। আমার জীবন তোমরা সবাই মিলে শেষ করে দিছ। হাসি ওর রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। হাসি সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে যায়। অবসাদে পুরো শরীরে রেসপন্স দেনও থেমে যায়। নাজমাও কথাগুলো শুনে নিজের প্রতি কিছুটা খারাপ লেগে যায়। মাহমুদের রুমে ঢুকেও দেখেছে ঘুমাচ্ছে, তাই এবার হাসির রুমে এসে বারবার ডাকতে থাকে। নাজমার ভয় ধরে যায়, কিছু করে বসলো না তো মেয়েটা। এবার দৌড়ে মাহমুদকে জোর করে ডেকে আনলো। মাহমুদ হাসির নাম ধরে ডাকলো, কিন্তু কোনো রেসপন্স নাই। মা, এই রুমের চাবি কই? চাবিটা খুললেই তো ভেতরে ঢোকা যেত। আমার একদম খেয়াল ছিল না বলেই নাজমার রুম থেকে চাবি এনে মাহমুদকে দিল। মাহমুদ চাবি পুশ করে দরজা খুলতেই দেখলো হাসি মেঝেই পড়ে আছে। মাহমুদ হাসিকে কোলে উঠিয়ে বিছানায় শুয়ে দিল। চোখে মুখে পানি ছিটিয়ে দিতে জ্ঞান ফিরে এলো। মাহমুদকে দেখে হাসি প্রচন্ড রাগে আর কষ্টে কেঁদে উঠল। পুরো শরীরে অসহ্য ব্যথা, গায়ে প্রচুর জ্বর, সব মিলিয়ে হাসির অবস্থা খারাপ। হঠাৎ মাহমুদ রোকসানা আর নাজমার সামনেই হাসিকে বুকে জড়িয়ে ধরে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে। নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি। হাসি চুপ করে শুধু কেঁদেই চলেছে, কোনো কথা বলছে না। মা, ওর জন্য কিছু খাবার নিয়ে আসো তো। নাজমা চলে যায়, পিছনে রোকসানাও চলে যায়। খানিক পর খাবার এনে দিয়ে যায় নাজমা। সত্যি খুব খারাপ লাগে নাজমার হাসিকে এই অবস্থায় দেখে। কত বড় ভুল করে ফেলেছে ও শুধু সাদিয়ার কথা শুনে। হাসিকে জোর করে খাইয়ে দেয় মাহমুদ। মেডিসিন খেয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রুম থেকে চলে যায় মাহমুদ। মাহমুদ নিজের রুমে এসে পুরো রুম সব ঠিক করে ওয়াশরুম থেকে এসে ঘুমিয়ে পড়ে, যেন কিছুই হয়নি। সেদিন এই প্রথম সাইদুর রহমান মেয়ের বাসায় আসে। নাজমা যথেষ্ট খাতির দাড়ি করে, কিন্তু হাসির সঙ্গে দেখা করতে দেয় না। এর মধ্যে সাদিয়া বাসায় চলে আসে। রুমে গিয়ে দেখে মাহমুদ ঘুমাচ্ছে। সাদিয়াকে আর কেউ জানায়নি সেদিনের ঘটনাটি। হাসি আর রুম থেকেই বের হয় না। সেদিনের পর থেকে একদমই মাহমুদের সামনে যায় না। খাবারও রুমের ভেতর এনে খায়, যাতে মাহমুদের মুখ আর দেখতে না হয়। আরও 2 মাস কেটে যায় এভাবে। এর মধ্যে হাসির টেস্ট পরীক্ষা হয়, যার রেজাল্ট ছিল খুবই খারাপ। রসায়নে ফেল। যে মেয়ে টপে ছিল, আজ সে এক সাবজেক্টে ফেল। কলেজের প্রিন্সিপাল হাসিকে ডাকে। স্যার, আসবো? হুম, এসো। স্যার আমাকে ডেকেছিলেন? হুম, বসো। হাসি চেয়ারে বসতেই স্যার ওর দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে বলল, তোমার শরীরও তেমন ভালো দেখাচ্ছে না। তুমি কি অসুস্থ মা? স্যার, আমি ঠিক আছি, বলে হাসি মাথা নিচু করে বসে রইল। আজ তোমার রেজাল্ট দেখে আমি খুবই হতাশা হয়েছি। এত খারাপ রেজাল্ট হলো কিভাবে? তোমার শরীরের কন্ডিশন দেখে কিছু বলতেও পারছি না। তোমার অভিভাবকের ফোন নাম্বার দাও তো। স্যার, আমি শ্বশুর বাসায় থাকি। হাসির চোখ ছলছল করছে। আচ্ছা, তোমার বরের নাম্বার দাও। হাসি কি মনে করে মাহমুদের নাম্বারটা দিয়ে দেয় এবং রুম থেকে বের হয়ে আসে। প্রিন্সিপাল মাহমুদের সাথে কথা বলে। স্বপ্না, আমার সাথে এক জায়গায় যাবি? আমার শরীরটা খুব খারাপ লাগছে কয়েকদিন থেকে। আচ্ছা, চল। স্বপ্না সহ হাসির পুরো ফ্রেন্ড সার্কেল হাসির রেজাল্টে হতাশা হয়ে গেছে। হাসি স্বপ্নাকে নিয়ে হসপিটালে যায়। সেখানে ওর কাজ কমপ্লিট করে এবং ওকে নিয়ে একটা খোলা মাঠে বসে পড়ে। হাসি, ভাইয়াকে জানা কথাটা। হাসি কথাটি শুনে ফুপিয়ে কেঁদে উঠল। জীবন এতটা সহজ না রে। আমরা যা চাই কখনো সেটা পাই না। ঘন্টার পর ঘন্টা মাঠে বসেই কাটালো হাসি। এরপর সন্ধ্যার টাইমে বাসায় ফিরল। মাহমুদ যেন হাসির অপেক্ষায় ছিল। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছিল তার। রাত 9টার পর মাহমুদ রুম থেকে বের হতেই সাদিয়া বলল, কই যাচ্ছ? হাসির রুমে যাচ্ছি, একটু দরকার ছিল বলেই বের হয়ে যায়। হাসি লাইট অফ করে অন্ধকার রুমে শুয়েছিল। মাহমুদ দরজাতে নক করে, কিন্তু কথা বলে না। দরজা খোলাই আছে বলে হাসি পাশ ফিরে শুইল। মাহমুদ এসে লাইট জ্বালিয়ে দরজাটা বন্ধ করে দেয়। হাসি এবার ধড়ফড় করে উঠে বসে পড়ল। আপনি আপনি এখানে কেন আসছেন? কিছু কথা ছিল তাই আসছি। আপনার কথা থাকলেও আমার শোনার ইচ্ছা একদমই নেই। এক্ষুনি এখান থেকে চলে যান। মাহমুদ হাসির পাশে বসে বলল, সমস্যা কি তোমার? এমন করছো কেন? আমি তোমার কাছে সেদিন ক্ষমা চাইছি।
তবুও এ কাজগুলো কেন করছো? আমি কি করছি? আমি তো কোনো ছেলের সাথে মিশি না। তাহলে এমন কথা কেন বলছেন? তোমার রেজাল্ট এত খারাপ হলো কেন? জানি না, বলেই হাসি কাঁদতে লাগলো। মাহমুদ আর কিছু না বলে অনেকক্ষণ চুপ করে বসে রইল। শেষে হাসি নীরবতা ভেঙে একটা কথা বলে ফেলে। মাহমুদ, আপনি বাবা হতে চলেছেন। মাহমুদ আগেই কিছুটা আঁচ করতে পারছিল, কিন্তু কনফার্ম ছিল না। মাহমুদ একদম হাসির কাছে গিয়ে বলল, হাসি, ডক্টর দেখাইছিলা? হুম। হাসির চোখ দিয়ে পানি ঝরে চলছে। হাসি একটু পর উঠে গিয়ে টেস্ট রিপোর্টটা মাহমুদের হাতে ধরিয়ে দিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। মাহমুদ খুব মনোযোগ দিয়ে সবকিছু দেখে। খুশি হয়েছে কিনা বোঝা গেল না। আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে চলে গেল মাহমুদ। সোজা সাদিয়ার কাছে গিয়ে রিপোর্টটা দেখায়। এটা কি মাহমুদ? খুলে দেখো। সাদিয়া খুলে সবকিছু দেখে বলল, তুমি কাজটা কবে করছো হাসির সাথে? কবে করছি সেটা দেখার বিষয় না। তুমি যা চেয়েছো সেটা হয়েছে। তুমি কতটুকু খুশি হয়েছো সেটা বলো। আমি খুব খুশি হয়েছি মা, বলেই সাদিয়া হাসির রুমে যায়। হাসি, আসবো? জি আপু, আসেন। আমি খুব খুশি হয়েছি হাসি। আমি কিভাবে তোমাকে ধন্যবাদ জানাবো? আমার ভাষা নাই। ধন্যবাদ দিতে হবে না আপু। আপনি খুশি হয়েছেন এতেই অনেক। সাদিয়া এসে হাসিকে জড়িয়ে ধরে বলল, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। হাসি নিজেকে সাদিয়ার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, বাসায় জানাবেন না আপু? হুম, অবশ্যই, বলেই সাদিয়ার রুম থেকে বের হয়ে চলে যায়। সাদিয়া চলে যেতে হাসি দরজাটা বন্ধ করে দিয়ে কান্নায় ভেঙে পড়ল। সব কটা স্বার্থপরের দল, আমাকে খেলার গুটি হিসেবে ব্যবহার করেছে এরা। মাহমুদ ছাদে দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট খতম করে যাচ্ছে, আর চোখ দিয়ে পানি ফেলছে। চোখ দুটো লাল হয়ে আছে। মাহমুদের ধারণা ছিল সাদিয়াকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবে, কিন্তু আজ যখন শুনল ওর ছোট্ট একটা অস্তিত্ব আসতে চলেছে, সব যেন থমকে গেল। পৃথিবীটা ওর কাছে আরো সুন্দর হতে লাগলো। এ এক অন্যরকম অনুভূতি। ওর জানা নেই পরবর্তীতে ওদের তিনজনের ভাগ্যের সাথে কি ঘটতে চলেছে, কিন্তু মাহমুদের আজ চোখ দিয়ে খুশির অশ্রু ঝরে পড়ছে। সাদিয়া প্রথমে গিয়ে নাজমাকে বলল কথাটা, তারপর পুরো বাসায় বলল। আজও অনেক খুশি, কিন্তু নাজমা খুশি হতে পারেনি, কারণ এর ফলাফল অনেক ভয়ানক। জানে না হাসির কপালে আরো কি কষ্ট অপেক্ষা করছে। এবার সাদিয়া নিজে হাসির যত্ন নিতে শুরু করে। নিয়মিত চেক আপ, কি খাবে না খাবে সেটা রুটিন। সাদিয়া হাসির পড়াশোনা অবধি বন্ধ, কিন্তু মাহমুদের করার নির্দেশে সেটা আর করতে পারে না। একদিন হাসি প্রাইভেট শেষ করে বাসায় ফিরছিল। প্রচুর বৃষ্টি হচ্ছিল সেদিন। এমনি শীতের সময়, তার মধ্যে বৃষ্টি। বৃষ্টিতে ভিজতে হাসির খুব ভালো লাগে, তাই ভিজতে ভিজতেই আসছিল। হঠাৎ হাসির সামনে একটা কার থামে। মাহমুদ গাড়ির কাজটা নামিয়ে দিয়ে হাসিকে ডাকলো। হাসি মাহমুদের সামনে এসে বলল, আপনি কিছু বলবেন? গাড়িতে ওঠো। না, আমি ঠিক আছি। আমার এত কিছু ভালো লাগে না। যা বলছি তাই করো, বলে ডোর খুলে দেয় মাহমুদ। হাসি চুপচাপ গাড়িতে উঠে বসে। ঠান্ডায় শরীর চুপসে গেছে হাসি। ঠান্ডা লাগছে? সমস্যা নাই, বলে হাসি অন্যদিকে তাকালো। মাহমুদ গাড়িটা পার করে হাসির দিকে তাকালো। হাসি একটু একটু কাঁপছে। মাহমুদ কোট এবং শার্ট খুলে ফেলে দিয়ে ওই শার্ট দিয়ে হাসির চুলগুলো মুছে দিতেই হাসি মাহমুদের দিকে তাকায়। কি করছেন? দেখতে পাচ্ছ না, মাহমুদ তার বইয়ের চুল মুছে দিচ্ছে। বললাম তো, আমি ঠিক আছি। কেন মিছে মায়া দেখাচ্ছেন? সত্য ঘটনার সংমিশ্রণে লেখা গল্প বিনিময়। গল্পটি দুটি পর্বে ভাগ করা হয়েছে। দ্বিতীয় পর্ব পড়ার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।